আমরা এর আগ পর্যন্ত বিভিন্ন ডিভাইসের গঠন, তারপরে কোন পারপাজে কোন ডিভাইস ব্যবহৃত হয় বা সে কিভাবে কাজ করে, এই বিষয়াবলীগুলো আমরা মোটামুটি পড়েছি। এখন যেটা আমাদের আলোচনাটা শুরু হচ্ছে, এটা একটু ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট বলতে, এখন আমরা কমিউনিকেশনের কৌশল অথবা ডিজিটাল সিস্টেম কিভাবে ডেভেলপড হলো, আবার এই সিস্টেমগুলোকে ডেভেলপ করতে গিয়ে এর সঙ্গে সাপোর্টিভ যে ডিভাইস গুলো এর আগে আমরা পড়ে এসেছি, সেগুলোকে কিভাবে আমাদের এই পারপাজে আমরা ইউজ করতে পারি, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে এই অধ্যায় 7 বা বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে। অধ্যায়গুলো ক্লিয়ার করতে আমরা শুরু করব। আমরা এখন এস চৌধুরী স্যারের বই অনুযায়ী আমরা পড়ছি ঠিকই, তবে এরপরে আমি আবার আনিসুজ্জামান স্যারের যে বইটা আছে ওইটাও, না কি জানি, আনিসুর রহমান স্যারের বই, ওটা আমরা দেখব। যদি ওখানে কিছু অ্যাডিশনাল থাকে সেটা আমরা অবশ্যই এর সাথে শেয়ার করব। প্রিমিটিভ বা আদি কমিউনিকেশন সিস্টেমটা ছিল অ্যানালগ। অ্যানালগ বলতে আমরা নর্মালি কোনো সিগন্যাল বা, মানে সেটা ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, তাকে নর্মালি আমরা যে অবস্থায় বাইরে দেখে থাকি, কন্টিনিউয়াসলি ভ্যারিং, হ্যাঁ, বা সাইনোসয়েডালি ভ্যারিং, এদেরকে আমরা অ্যানালগ সিগন্যালিং বলে থাকি। কিন্তু ডিজিটালটা একটু ভিন্ন জিনিস। অ্যানালগে সিগন্যালের অ্যাম্পলিটিউড যা থাকবে, ঠিক সেই পরিমাণ ভোল্টেজ বা সেই পরিমাণ কারেন্টকেই তোমার সিগন্যালে কাউন্ট করতে হবে এবং সেইভাবে ইনপুটটা দিতে হবে, অথবা আউটপুটটা সেভাবে কালেক্ট করতে হবে। সেই কারণে আমার যে পরিমাণ পাওয়ার ইনভেস্ট করা দরকার সেটাও করতে হবে। সিগন্যালের সাথে যদি পাশাপাশি কম্পাঙ্কের বা কাছাকাছি কম্পাঙ্কের অন্য কোনো অ্যাডিশনাল সিগন্যাল থাকে যেটা আমরা জানি না, সেটা নয়েজ আকার ওখানে ইনক্লুড হতে পারে, মানে পিউরিফিকেশন নাও হতে পারে আউটপুটে, ওগুলোকে সে ইনক্লুড করতে পারে। এই অপশন গুলো থেকে যায়, এগুলো বিস্তারিত একটু পরে আমি আবার বলবো। তাহলে নর্মালি ডিজিটাল মানে, দ্যাট মিনস যে সিগন্যালকে ডিজিটের মাধ্যমে, ডিজিট আকারে বা ডিজিটালি আমি প্রেজেন্ট করতে পারি, হুম, সেটাকে আমরা বলি ডিজিটাল সিস্টেম। সেটার ব্যাপারে আমি বিস্তারিত বলছি। এই দুটো সিগন্যালের দিকে তাকাও। নর্মালি যেভাবে একটা সাইনোসয়েডাল ওয়েভের ভেরিয়েশন হয়, অ্যাজ ইট ইজ এই ব্যবস্থায় রাখলে ওই সিগন্যালটার নাম হচ্ছে অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যালিং সিস্টেম। কিন্তু যদি এটাকে আমি শুধুমাত্র ওয়ান এবং জিরো এই দুটো, যেমন ধরো এখান থেকে এইটুকুর মান হচ্ছে ওয়ান, আর এই অক্ষের উপরে, টাইম অক্ষের উপরে ভ্যালু হচ্ছে জিরো। দেখো, ওয়ান এর উচ্চতা একটা সার্টেন বা পার্টিকুলার, উইডথটা ওয়ানেরও যতটুকু, জিরোরও ততটুকু, কিন্তু জিরোর কোনো হাইট নেই। তাহলে কি হলো, এটাও এক ধরনের পিরিয়ডিক ভেরিয়েশন, কিন্তু এটা স্কোয়ার ওয়েভ আকারে আমি দেখতে পাচ্ছি। যদি এমন হতো যে ওয়ান জিরো জিরো, তাহলে এখানে দুইটা স্লট জিরো থাকতো, তারপরে আবার একটা সিগন্যাল তৈরি হতো। যাই হোক, যত ভোল্টেজ সিগন্যালই হোক না কেন, আমরা সব এই ওয়ান এবং জিরোর মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারবো, যেটাকে আমরা বলছি ডিজিটাল। এবং পরবর্তীতে আরো অনেক পরে এই ডিজিটাল সিগন্যালিং সিস্টেম ডেভেলপ করার বেশ পরে এসে ডাটার কনসেপ্টটা মানে ডেভেলপ হয়েছে, যে আমরা কোনো একটা সিগন্যালকে ডাটা আকারে, ইনপুট ডাটা আউটপুট ডাটা, ডাটা আকারে কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি, এই জিনিসগুলো আসছে, আমরা ধাপে ধাপে বলবো। তাহলে শুধু দুটো ডিসক্রিট নাম্বার, একটা ওয়ান একটা জিরো। আর অ্যানালগের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস। তাহলে প্রথম তফাৎটা শুরু হলো একটা কন্টিনিউয়াস একটা ডিসক্রিট। যেমন এটা এখানে ব্রেক, এই পর্যন্ত ব্রেক, আবার ওয়ান, আবার, তার মানে এটা একটা পালস। এটা একটা পালস, এটা একটা অ্যাবসেন্স, পালস অ্যাবসেন্স, পালস অ্যাবসেন্স।
মানে 1 0 1 0, প্রত্যেকটা পালস একই রকম, প্রত্যেকটা জিরো একই রকম। তাহলে ডিজিটাল এবং অ্যানালগ সম্পর্কে আর কোনো কথা আছে? না স্যার। এতক্ষণ অলরেডি কথা বলা হয়ে গেছে আমার এটা নিয়ে। ডিজিটাল ব্যবহারের সুবিধাটাও আমরা আসলে জানি যে এখানে যেমন নয়েজ ইনক্লুশনের প্রভাবটা খুব কম থাকে এখানে। তারপরে খুবই রিলায়েবল একটা রেজাল্ট পাওয়া যায়, এররের সংখ্যা কম থাকে। তারপরে বিশেষ করে সেমিকন্ডাক্টর কমিউনিকেশন ডিভাইস, যেগুলো ইলেকট্রনিক ডিভাইস আমরা ডেভেলপ করেছি, সেই ডিভাইসগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই এই সিগন্যালিং সিস্টেমটা পাওয়ার লস খুব কম করে, মানে পাওয়ার লস খুবই কম ডিজিটাল সিগন্যালিং সিস্টেমে, পাওয়ার লস খুবই কম করে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে ডিজিটাল সার্কিটে মেমোরি মেমোরি ইউজ করাটা খুব কনভেনিয়েন্ট, অনেক সহজ, কম্পারেটিভলি অনেক সহজ। স্যার, তাহলে সংখ্যা পদ্ধতিটা কি একটু আলোচনা করে দিলে ভালো হয় নাকি? একটু আলোচনা করেই দিই নাকি? যেমন, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা যে লিখি যে পদ্ধতিতে, এটাকে আমরা বলি দশমিক পদ্ধতি। কেন দশমিক পদ্ধতি বলি? তার কারণ এখানে রয়েছে 10টা সিম্বল ব্যবহার করি আমরা। কয়টা সিম্বল? 10টা সিম্বল ব্যবহার করি। আচ্ছা দেখো, তোমরা তো পড়েছো, তারপরেও আমি একটা কাজ করি, আমি আমি তোমাদেরকে একটু শেয়ার করি যে আসলে তোমরা যেভাবে শিখেছো সেটা ক্লিয়ার ছিল কিনা, তোমরা বুঝতে পারবো। আমি একটু শেয়ার করি। ছোটবেলা থেকে আমরা যে পদ্ধতিতে পড়ে আসছি, কোনো সংখ্যাকে প্রকাশ করছি,
এটা দেখো, এই যে আমি এখন হঠাৎ করে মনে হলো এটা একটু আলোচনা করি, তা আমি কিন্তু কলমটা নিয়ে বোর্ডটা খুলে ফেললাম। আমার বইয়েরও দরকার নেই। দেখ, কেননা এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল, সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল জিনিস। এখানে মুখস্থ করার কিছু নেই, জানার মধ্যে সঠিকতাটাই হচ্ছে মুখ। ফর এক্সাম্পল 57, এর মানে কি? দেখেই বোঝা যাচ্ছে 57 মানে, আমি চিনি এটা 57। এটা হচ্ছে ডিজিটাল, সরি, ডেসিমেল নাম্বার। ডেসিমাল নাম্বার। এর মানে হচ্ছে 5 × 10⁻⁻1 প্লাস 7 × 10⁻0। বোঝা গেল? দেখো ঠিক কিনা। জি জি স্যার। স্যার। যদি বলি 1115, তাহলে 1 × 10⁻³ প্লাস 1 × 10⁻² প্লাস 1 × 10⁻1 প্লাস 5 × 10⁻0, ঠিক? ঠিক কিনা? জি স্যার, জি স্যার। ঠিক আছে। এখন এই যে যে বারবার 10 আসছে, 10 কেন আসছে এখানে? কারণ স্যার এটা আমরা মিথ্যে এই সংখ্যায়। ব্যবহার করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট কয়টা সিম্বল? 10টা স্যার। ওই দশটা 10টাও ডিজিট। লিখেছি ডেসিমাল পদ্ধতিতে। এই 10টাও কিন্তু এই পদ্ধতিতেই লিখেছি, কারণ 10 মানে হচ্ছে 1 আবার সেই 10 লিখতে হচ্ছে, প্লাস 0 × 10⁻0। বোঝা গেল? তার মানে আমরা যে কোনো এনি নাম্বার সিস্টেম, can be expressed as বোঝা গেল? তাহলে আর মানে কি? রেডিক্স পয়েন্ট। এর বেসিস হচ্ছে 10, আর এ হচ্ছে কোএফিসিয়েন্ট। কিসের কোএফিসিয়েন্ট? ওইটার মান কত? এবার তুমি মিলাও। 1 1 1 5, তাহলে 1 2 3 4। এখানে n = 4, এই হচ্ছে an লিখলাম। তাহলে ইনটু, এই সিস্টেমের রেডিক্স হচ্ছে 10, তাহলে 10⁻n−1 মানে 4 - 1 অর্থাৎ 3। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। প্লাস তারপরেরটা হবে তাহলে A3 A4 এর মান ছিল 1, A3 এর মান হচ্ছে 1, তাহলে A3 যখন বলছি × 10⁻⁴, তার চেয়ে এক কম, 2। তারপরে A2 এর মান হচ্ছে 1, যখন A2 বলছি তাহলে 10⁻1। A1 এর মান হচ্ছে 5, তাহলে A1 যখন বলছি তখন r⁻0। ক্লিয়ার? ক্লিয়ার হলো কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তা যদি হয়, এখন আমরা ইচ্ছা মতো নাম্বার সিস্টেম তৈরি করতে পারি। যেমন ধরো, যেমন ধরো বাইনারি
বাইনারি সিম্বল হচ্ছে দুইটা, 0 এবং 1, অর্থাৎ সব নাম্বার। তাহলে এর রেডিক্স কত? 2 টু। স্যার। এখন যদি আমাকে বলা হয় যে একটা নাম্বার হলো, এখানে 2 লিখে দেওয়া মানে একটা বাইনারি নাম্বার, তাহলে এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করার সময় ওই যে বলেছি যে কোনো নাম্বারকে ওই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করার পরে আমরা ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। যেমন দেখো, 1 2 3 4 5 6, তাহলে 1 × 2⁵ প্লাস 1 × 2⁴ প্লাস 0 × 2⁵ প্লাস 1 × 2⁵ প্লাস 0 × 2⁴ প্লাস 1 × 2⁵0। তার মানে এটা হচ্ছে 32। 2 × 2 × 2 × 2, তাহলে 16 32, 32 প্লাস 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, কত হলো? 48 আর 4 কত? 52 আর 1 53। পারবেন স্যার। এটা ইন ডেসিমাল সিস্টেম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে এর উল্টাটাও সম্ভব, কনভার্সনের স্যার ক্ষেত্রে এটা উল্টাটাও অক্টা সম্ভব। স্যার অক্টালের ক্ষেত্রে কি একই প্রযোজ্য হবে স্যার, না বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র? না, অক্টাল মানে তো 8টা আছে, অক্টাল দেখো তাহলে। অক্টাল যদি হয় তাহলে 4 5 7 0 1 2 3 4 5 6, পর্যন্ত স্যার। অর্থাৎ এখানে রেডিক্স হচ্ছে 8টা। তার মানে অক্টাল সিস্টেমে যে নাম্বারকে আমরা এক্সপ্রেস করব, ফর এক্সাম্পল মনে করো 36, কিন্তু যদি এখানে লেখা থাকে অক্টাল, তাহলে এই 36 কিন্তু ডেসিমেলের 36 নয়। কি করে বুঝবো? 3 × 8⁴ প্লাস 6 × 8⁴ 0, তার মানে 3 × 8 = 24 প্লাস 6 × 1 = 30। এই হচ্ছে ডেসিমেলের 30। ডেসিমেলের 30 কে যদি আমরা প্রকাশ করি অক্টালে, তাহলে সেটা হবে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে কনভার্ট করার সময় ওই রেডিক্সটা দিয়ে ভাগ করে করে যেতে হবে। যেমন দেখো, আচ্ছা আর একটা সিস্টেম আছে, তাহলে আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল, টার্নারি হলে এরকম তিনটা হবে। টার্নারি অর্থাৎ 0 1 2। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল যদি হয় তাহলে এখানে হবে 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি, কয়টা হলো, ই এফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হেক্সাডেসিমাল মানে এর রেডিক্স হচ্ছে 16। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো ওইটারও সিস্টেম আছে। এখন ওইটা কনভার্ট করার সিস্টেমটা যখন লেটারে চলে আসবে, তখন লেটারের ভ্যালুটা কিভাবে আমরা ধরবো ওইটার নিয়ম আছে, সেটা আমি পড়াচ্ছি। যদি টার্নারি বলে, টার্নারি নাম্বার তোমাদের নাই, কিন্তু আবার অঙ্ক করার খাতিরে যদি দেয়, টার্নারি মানে 0 1 2, তার মানে এই পদ্ধতিতে যে কোনো নাম্বারকে আমরা প্রকাশ করব বেসিস 16 আকারে। আর এর মধ্যে যে কোনো একটা সিম্বল ব্যবহার করে, যেমন একটা হেক্সাডেসিমাল নাম্বার হতে পারে 5A, 3B, 3AB, A3B, যেটা ইচ্ছে সেটা হতে পারে। তাহলে তার পজিশন ভ্যালু গুলো আমাকে ওখানে কাউন্ট করতে হবে।
সেটা একটু ডিটেলস আমি পরে পড়াচ্ছি। এবং এই সিস্টেম গুলো সম্পর্কে ক্লিয়ার হলো কিনা, যে আমরা একটা নাম্বার সিস্টেমের নামকরণ কিভাবে করব, সেটা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু ফিরে যাই। এই নাম্বার সিস্টেম গুলো সম্পর্কে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে। তো দেখো, ভালো করে লক্ষ্য করো। দশমিক নাম্বার, মানে এখানে এক্সাম্পল দিয়েছে যে নাম্বার গুলোকে আমরা কিভাবে লিখি, এটা আর কিছু না। ঠিক আছে, দরকার নেই হেক্সাডেসিমাল, এটাই। বিস্তারিত লিখে নেই। আরেকটা জিনিস, আলফা নিউমেরিক সিস্টেম। আলফা নিউমেরিক সিস্টেমটা বুঝো? আলফা নিউমেরিক সিস্টেমটা হচ্ছে, বা কোড যেটাকে বলছেন, বা আলফা নিউমেরিক কোড, সেটা হলো তোমার, মানে নাম্বারের সাথে যখন কোনো অক্ষর মিলে, মানে কম্পিউটারে যখন সে কাজ করে তখন তাকে কমান্ড দেওয়ার জন্য অথবা তার ফাংশনিং করার জন্য ডিজিটাল নাম্বারের সাথে, বা অর্থাৎ তোমার ডিজিট যেটাকে আমরা বলি, নিউমেরিক, নিউমেরিক্যাল মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক্যাল। আর মানে স্যার হচ্ছে আমাদের যে ইনপুট যে আমরা আহ, ভাষাটা প্রয়োগ করে স্যার, এটা স্যার কম্পিউটার ভাষায় রূপান্তর করা আর কি, এটাই তো স্যার আলফা হ্যাঁ, নিউমেরিক কোডে কাজ আলফা করে। নিউমেরিক। আলফা বলতে কোন অক্ষরে নিয়ে বোঝাচ্ছে, নিউমেরিক বলতে নাম্বার বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে তোমার অ্যাসকি কোড যেটাকে বলে আর কি, অ্যাসকি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এই ক্ষেত্রে কম্পিউটারে আমরা বর্ণমালার যে অক্ষর, গাণিতিক প্রতীক ইত্যাদির জন্য এই ধরনের কোড ব্যবহার করি। অ্যাকচুয়ালি এখানে তোমাকে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, তো যে কারণে বিস্তারিত এখানে কিছু বলা নেই, জাস্ট ডেফিনিশন গুলি তোমার এখানে জ্ঞাতব্য বিষয়। হম, এটাই। স্যার এখানে দেখাচ্ছে এ এর জন্য যে কোডটা দেওয়া আছে স্যার, মানে প্রত্যেকটা অক্ষরের জন্য স্পেসিফিক কোড আছে না স্যার? হ্যাঁ, কোড বলতে মানে ও কিভাবে অক্ষর থেকে ডিজিটে ভাঙবে, অক্ষর থেকে সে ডিজিটে কিভাবে ভাঙে বা ভাঙবে। তুমি তো চাপ দিলে ক্যাপিটাল এ, কিন্তু কম্পিউটার কেমনে বুঝলো যে সে এ লিখবে, কিভাবে সে বুঝবে? তার কাছে সিগন্যালটা যাবে এই পদ্ধতিতে। আমার কথা বুঝো নি? জি স্যার, বুঝতে পারছি। ডিজিট ও স্ট্রিং, এগুলো মানে আইসিটি তো তোমরা পড়েছো, এগুলো খুব কমন কথা, বুঝছো? তারপর জি ডাটা, স্যার। ডাটা এবং ওয়ার্ড, এমনি তো জানো যে বিট বাইট মানে কনভার্ট করা হয়, বিটে, বিট থেকে, বিটের থেকে বাইট, যে কোনো ইনফরমেশনকে কনভার্ট করা হয়, যে কোনো প্রয়োজনীয় তথ্যকে কনভার্ট করে যখন এটা বিটে আমরা কনভার্ট করি তখন এটা ডাটায় রূপান্তরিত হয়। তো এগুলো কমিউনিকেশন টেকনোলজি বা কমিউনিকেশন ইলেকট্রনিক্স এর কিছু কমন কিছু কথা। এখনকার সময় এগুলো তোমাদের অজানা থাকার কথা না। আর যেমন দেখো, বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি যেটাকে বলে বাইনারি কোডেড ডেসিমাল, তার মানে হচ্ছে আমি লিখেছি 2,
একটু আগে যেটা আমরা আলোচনা করলাম। তো টু মানে হচ্ছে মূলত 10। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। কিন্তু এটা 4 বিট সিস্টেম হতে হবে, বিট 4টা হতে হবে। 4টে বিট করার জন্য আগে 2টা জিরো বসিয়ে দেওয়া হয়েছে। আমরা 4 এর মাল্টিপল আকারে, বিট গুলোকে আমরা 4 এর মাল্টিপল আকারে দেখতে পাই। আমার হিসাবটা এই মুহূর্তে খেয়াল নেই, সম্ভবত 8 বিটে মনে হয় 1 বাইট, সম্ভবত 8 বিটে মনে হয়। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, 8 বিটে 1 বাইট। হ্যাঁ, এই জন্য 4 এর মাল্টিপল আকারে যায় বলে প্রত্যেকটা ইয়েকেই তোমার, মানে যে কোনো একটা প্রতীককে বা যে কোনো নাম্বারকে যদি অন্য আদার দেন বাইনারি হয় তাকে কনভার্ট করা হয় এই সিস্টেমে। যেমন ওখানে আমরা দেখিয়ে এলাম আলফানিউমেরিকের ক্ষেত্রে জিনিসগুলো তো দ্রুত হারিয়ে যায়। এই যে যখন তুমি ক্যাপিটাল এতে চাপ দিলা তখন সে বাইনারিতে কনভার্ট করলো, কনভার্ট করে সে হচ্ছে এরকম একটা সিগন্যাল পাঠালো। তো এটা কিন্তু আমরা বিট বাইটের প্রসঙ্গে না, আমরা হচ্ছে ও কম্পিউটারকে, প্রসেসরকে কি কমান্ডটা দিবে সেই কমান্ডটা আমরা দেখলাম। ঠিক আছে। আর যখন সেটা বিটে কনভার্ট হবে, বিশেষ করে যেমন ধরো পার্টিকুলারলি বাইনারি কোডের ডেসিমাল যদি হয়, তা তুমি একটা সংখ্যা লিখলা বাইনারি ব্যবহার করে, তো কম্পিউটার কিন্তু, সরি ভুল বলেছি, তুমি ডেসিমাল ব্যবহার করে সংখ্যাটা লিখেছো, কম্পিউটার কিন্তু এটাকে ডেসিমাল হিসেবে সে চিনবে না। সে বরং ওই করেসপন্ডিং ইনপুট, যে চাবিটা তুমি প্রেস করেছো ওই চাবিটাকে সে চিনে, অর্থাৎ এটাকে চাপ দিলে সে কি কাজ করবে সেটা তাকে জানানো আছে, সেইভাবে কাজ করবে। এই যে বিটগুলো যাবে, এটা হচ্ছে ইয়েস অর নো বলি আর কি আমরা, ইয়েস অর নো, দিস ইজ ইয়েস, নো। মানে নো নো ইয়েস নো মানে 2, ইয়েস নো নো ইয়েস 9, নো ইয়েস নো নো 4, নো ইয়েস নো ইয়েস 5। এটা আমরা আবার অ্যানালগ যে ইলেকট্রনিক্স পড়েছি বা পড়ি, ওখানে আবার ফ্লিপ ফ্লপ সার্কিট আকারে এই জিনিসটা আমরা দেখতে পাই। ফ্লিপ ফ্লপ সার্কিট, এটা তোমাদের কি থার্ড ইয়ারে ছিল নাকি? জি স্যার। নাকি ফোর্থ ইয়ারে পড়ালাম তোমাদেরকে? ওটা থাকতে না পারে। স্যার, আমাদের ফোর্থ ইয়ারে কম্পিউটারে আছে ছিল স্যার, ফ্লিপ-ফ্লপ। ইয়ারেও ছিল, ফোর্থ ইয়ারও আছে। তো আমার মনে হয় এখানে যে সংজ্ঞাগুলো আছে চ্যাপ্টারে, এগুলোই মানে এলএসডি এলএসবি এগুলো আমার মনে হয় তোমাদের না জানার কথা না, জাস্ট সংজ্ঞাগুলোই আছে এখানে। আমরা লজিক গেটটা পড়ার পরে যদি এগুলোর অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন এখানে থাকে তাহলে তো আমরা অবশ্যই পড়বো, বিস্তারিত পড়বো। তো চ্যাপ্টার 7টা এত বেশি মানে পরীক্ষাতে আসার মতো হয়তো বা শর্ট কোশ্চেন আসতে পারে যে এটা কাকে বলে সেটা কাকে বলে এটার মানে কি, এই। তারপর হচ্ছে ডিজিটাল লজিক সার্কিট, অর্থাৎ আমরা এই যে ডিভাইস গুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি আমরা ডিজাইনটা কি করব, সে কি কাজ করবে। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস করব, লজিক গেট, সংজ্ঞা, প্রতীক, তারপরে ট্রু টেবিল বা সত্য সারণী যেটাকে বলে, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান রাশিমালা, তারপরে তোমার কি বলে সরল লজিক সার্কিটের উদাহরণ, তারপর ডায়োড গেট। এগুলো আমরা একটু দেখবো স্টেপ বাই স্টেপ। প্রথমে আসলে লজিক গেট। লজিক গেটটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা সম্পূর্ণ বাইনারি সিস্টেম এসে কাজ করবে, এবং লজিক্যাল যে ডিসিশন গুলো আছে সেই ডিসিশন গুলো সে নিতে পারবে। কিভাবে নিবে সেটা হচ্ছে তুমি যেভাবে সার্কিটটা ডিজাইন করেছো সেই অনুযায়ী সে আমাকে আউটপুটটা দিবে। যেমন আমরা যদি এটা আমাদের নিজেদের মতো করতে পারি, যেমন একটা জায়গাতে আমরা কোনো তদন্ত বা কোনো কনফিডেন্সিয়াল কাজ করতে গেছি, তা তোমাদেরকে আমি বলে গেলাম, তোমরা 2-3 জন আমার সাথে গেছো, আমি তোমাদের বললাম যে দেখো, ধরো এই নামকে নিয়ে গেছি, শাহ খানকে নিয়ে গেলাম, তারপরে ধরো তহিদকে নিয়ে গেলাম। এখন 3 জনকে 3 রকমের আমি
কোড ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিয়েছি যে আমি যদি এরকম করি তার মানে হচ্ছে এই, তোমাকে বোঝালাম এরকম করলে তার মানে হচ্ছে এই, আরেকজনকে বললাম এরকম করলে তার মানে হচ্ছে এই। তাহলে ওখানে দেখা যাচ্ছে আমি ঠিক জাস্ট কতগুলো সিগন্যাল ব্যবহার করছি কোড আকারে, বাট আমি কি বলছি এটা কিন্তু তুমি বুঝে ফেলছো। কথাটা বুঝতে পেরেছো? একইভাবে আমরা এই ডিভাইস গুলো ব্যবহার করে ডিভাইস গুলোর পারফরমেন্স বা তাদের যে অপারেশন সেই অপারেশন গুলোকে ব্যবহার করে বিভিন্ন রকম গেট আমরা তৈরি করতে পারি, যা ইনপুটের সাথে আউটপুটের যে রিলেশন সেই রিলেশন অনুযায়ী গেট গুলো অপারেটেড হবে। ইনপুট এবং আউটপুটের যে মধ্যবর্তী সম্পর্ক, এই সম্পর্কটা মেনটেন করবে যে লজিকটা দিয়ে, সেটাই হচ্ছে বেসিক্যালি লজিক গেট বলছে। বিভিন্ন রকম নাম আছে, অর, অ্যান্ড, নট, নর, ন্যান্ড, জর, এক্স নর, এই ধরনের অনেকগুলো নাম রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ অপারেশনাল সিগনিফিকেন্স রয়েছে। এটা ছাড়া কমপ্লিটলি একটা যে বুদ্ধিমান যন্ত্র আমরা তৈরি করব, তাকে তো আগে বুদ্ধিগুলো সে কিভাবে ভিতরে প্ল্যান করবে সেই জিনিসটা তাকে আগে develop করতে হবে। সেই কারণে লজিক গেট হচ্ছে একদম মানে অন্যরকম দরকারি একটা বিষয়। যেমন দেখো, অর গেট আমি কয়েকটা একটু ডিসকাস করে দিই, যদিও ক্লাস শেষের দিকে, তারপরেও তোমরা তো আগে যেহেতু পড়েছো, তোমরা মানে আমি আজকে আলোচনাটা করে দেওয়ার পরে তোমরা একটু রিভিউ করবা যে যেগুলো পড়ে এসেছিলে সেগুলো সব তোমাদের মনে আছে কিনা, বুঝতে পারছো? অর গেট মানে হচ্ছে একাধিক ইনপুট ও কেবল একটি আউটপুট বিশিষ্ট যে লজিক গেট, গেটের ক্ষেত্রে বুলিয়ান সমীকরণ। তাহলে অর মানে কি, কি বলছি আমরা এখানে? কতকগুলো দেখো এ প্লাস বি প্লাস সি এবং করতে 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 এন সংখ্যক ইনপুট সিগন্যাল, আউটপুট হবে একটা ওয়াই। এটার মানে কি? ওর মানে যোগের গেট স্যার। না না, মজার ব্যাপার হচ্ছে যে ওদের মধ্যে যে কোনো একটা ট্রু হলে আউটপুট ইয়েস। জি স্যার, ওর মানে অথবা এটা তিনটা অথবা হলেও আরেকটা। ইয়েস, একটা মিনিমাম একটা হলেও yes। তবে যদি তিনটাই ফলস হয় তাহলে আউটপুট ফলস। এটার সঙ্গে অ্যান্ড এর পার্থক্য হচ্ছে তিনটাই ইয়েস হলে আউটপুট ইয়েস হবে, আর যদি এর মধ্যে যে কোনো একটা ফলস হয় তাহলে আউটপুট ফলস হয়ে যাবে। এই হচ্ছে অর এবং অ্যান্ড এর মধ্যে তফাৎ। আমার কথা বুঝতে পেরেছো? আমরা ফলসটাকে এখানে ইনভার্টেড, এর উপর একটা ইনভার্টেড চিহ্ন দিলে ওটাকে ফলস বলে, যেটা নিউমেরিক প্রেজেন্টেশন বা মিনিং হচ্ছে জিরো। এর উপরে একটা ইনভার্টেড বার দিলে সেটা হয় ফলস, আর না দিলে সেটা ট্রু। এখন আমরা এইখানে যেহেতু অক্ষরের মধ্যে আমরা সমীকরণটা দেখিয়েছি, আমরা সরাসরি এখানে মান বসিয়ে দিয়েছি। এ বি সি, 0 0 0 মানে জিরো। A0 B0 C1 তাহলে ওয়ান, ওয়াই এর ভ্যালু। A0 B1 C0 তাহলে ওয়ান। A0 B1 C1 তাহলে ওয়ান। দেখো লক্ষ্য করে তিনটা সূত্র। তাহলে এইটাকে যদি আমরা একটা ছোট্ট একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে বুঝতে চাই, ধরো এখানে একটা ব্যাটারি সংযুক্ত করা আছে, দেখো ভালো করে। এখানে তিনটা সুইচকে প্যারালালি লাগানো আছে তার সাথে। এখন ব্যাটারিটা যুক্ত করলাম, তিনটা সুইচই খোলা, তাহলে লাইট জ্বলবে না? জ্বলবে? জি না লাইট স্যার। জ্বলবে নাকি জ্বলবে না? না স্যার, চলবে না, কানেকশন লাইট ডিসকানেক্ট হয়ে যাবে। লাইট জ্বলবে না মানে জিরো, লাইট জ্বলবে মানে ওয়ান। তুমি তিনটাকে সুইচ অন করে দাও, এটা জ্বলবে। তুমি একটা খুলে দাও তবু জ্বলবে, দুইটা খুলে দাও তবু জ্বলবে, কিন্তু একমাত্র তিনটা খুলে দিলে সে নিভে যাবে। তার মানে এ অর বি অর সি, সুইচ অন করা মানে হচ্ছে ট্রু, সুইচ খুলে দেওয়া মানে ফলস। তাহলে এ ট্রু মানে ইয়েস, বি ট্রু মানে ইয়েস, সি ট্রু মানে ইয়েস। তিনটাই ট্রু মানে ইয়েস, যে কোনো দুইটা ট্রু মানে ইয়েস, কিন্তু তিনটাই যদি ফলস হয় তাহলে ফলস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
তাহলে অর গেটের এটা মানে রিপিট হয়েছে। অর গেটের সার্কিট সমূহ এই যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে এখন আমরা করেছি, ডায়োড D1 D2 একটা সিগন্যাল দিলাম। তো ধরো যে এখানে D1 D2 দুটো সার্কিট দেওয়া আছে, দুটো ডায়োড দেওয়া আছে। এখন D1 এর মধ্যে দিয়েও যদি কারেন্ট পাস করে তবুও আমরা আউটপুট পাবো, D2 এর মধ্যে দিয়েও যদি পাস করে তবু আউটপুটটা আমরা একই দিক থেকে পাবো। আবার দুইটার মধ্যে দিয়ে পাস করলে আমরা আউটপুটটা একই দিকে পাবো। এটাকে ইলেকট্রনিক পিএন জাংশনের মাধ্যমে দেখানো হলো। মেন হচ্ছে মূল ম্যাথমেটিক্সটা যদি তোমার মধ্যে কাজ করে তাহলেই আহ, কাজ হয়ে গেল। একটা জিনিস খেয়াল করতে হবে ভালো করে, তোমার ফলাফল কিন্তু একই আসতে হবে। ফলাফল কিন্তু ইয়ে হতে পারবে না, ডাবল হতে পারবে না, মানে 1+1 দুইবার সত্য হবে বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু লজিক, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু লজিক। ঠিক আছে? তাহলে এখানে কি করা হয়েছে দেখো। এক, এ ও বি উভয় যদি 0 ভোল্ট অবস্থায় থাকে, এ আর বি তে যদি 0 ভোল্ট থাকে, D1 এবং D2 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং আর এর আড়াআড়ি ভাবে কোনো ভোল্টেজ ড্রপ করবে না, তাই আউটপুট 0 হবে। যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে এটা। বি, ইনপুটে +5 ভোল্ট প্রয়োগ করা হবে, তখন ডায়োড D2 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে আর এর আড়াআড়ি ভাবে 5 ভোল্টের একটা পটেনশিয়াল ড্রপ হবে। এক্ষেত্রে লজিক হচ্ছে A = 0, B = 1, Y = 1। একইভাবে এ ইনপুটে 5 ভোল্ট প্রয়োগ করা হলে সেম ঘটনাটা ঘটবে। আর যদি এ ও বি তে উভয়টাতেই 5 ভোল্ট থাকবে, তখন ডায়োড D1 এবং D2 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত এবং আর এর আড়াআড়ি ভাবে 5 ভোল্ট ড্রপ করবে, কেননা এ এবং বি এর ভোল্টেজ সমান্তরাল ভাবে যুক্ত। সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে ভোল্টেজ বাড়ে না, শ্রেণীতে যুক্ত হলে ভোল্টেজ বাড়ে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। তাহলে এইভাবে তোমরা একটু লজিক গুলো একটু ক্লিয়ার করো, ট্রানজিস্টরের মাধ্যমে কিভাবে করতে পারি। কারণ আইসি যখন তুমি ডিজাইন করবে তখন তো আইসির মধ্যে তুমি যে সার্কিটটা আঁকবে, এখানে ট্রানজিস্টর হবে, এখানে ডায়োড হবে, এখানে রেজিস্ট্যান্স হবে, তো তুমি কিসের ভিত্তিতে করবা, তুমি কি লজিক গেট তৈরি করতে চাচ্ছ, তার অপারেশন কি। এইভাবে করে যখন ডিভাইস গুলো দেওয়া হয় তখন ওই যন্ত্র আপনা আপনি, যেহেতু প্রত্যেককেই তার ধর্মাবলী সাপেক্ষে আমি ওখানে কানেক্ট করেছি, ডিজাইন করেছি, সো আমি জানি যে কোন পরিস্থিতি সে কি কাজ করবে। অতএব তাকে আর বাইরে থেকে কোনো পরামর্শ দিতে হচ্ছে না, আমি ওই ডিজাইনের মধ্যে তাকে তার বুদ্ধিমত্তাটা তৈরি হয়ে যাচ্ছে এবং সে ঠিকই ওই নিয়ম অনুযায়ী কাজ করবে, কারণ তাকে গঠন করা হয়েছে ওই প্রিন্সিপাল দিয়ে। এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে একটি ট্রানজিস্টর ব্যবহার করে একটু অর গেট তৈরি করো। হুম, এখানে আমরা এ আর বি দুটো ইনপুট এখানে রেখেছি, তাহলে দেখো ঘটনাটা একই, ডায়োডের মতোই অনেকটা। যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন তোমার এখানে দেখো এমিটার টু এমিটার, তিনটার এমিটারই প্যারালাল করে দেওয়া আছে, এই দুইটাই কালেক্টর প্যারালাল করে দেওয়া আছে, কারণ আউটপুটটা কালেক্টর এই এখান থেকে আমরা নিব, এই দিস ইজ আউটপুট। তাই তোমরা একটু ভালো করে একদম বর্ণনা পাবো, বর্ণনা তো সুন্দর করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড মানে বলেছি যে দুইজনের সমষ্টি, অর্থাৎ অ্যান্ড হলে তখন আমরা যেমন তোমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়েছো বা সেট থিওরি পড়েছো, এ অ্যান্ড বি হলে দুইটার গুণফল, আর এ অর বি হলে ইউনিয়ন। পড়েছো না এগুলো সেট থিওরিতে? জি স্যার, পড়ছি। প্রবাবিলিটিতে ওটা দেখেছো যে এইটা অথবা এইটা পাওয়ার সম্ভাব্যতা, তখন সেটা আলাদা আলাদা ভাবে দুটো সম্ভাব্যতা আমরা যোগ করি, কিন্তু যখনই বলবে এইটা এবং এইটা তখন দুইটা সম্ভাব্যতা ইন্টারসেকশন। গুণ হয়ে যাবে। তাহলে এখানে এবং বলা হচ্ছে অ্যান্ড গেটে এ অ্যান্ড বি, অর্থাৎ বোথ যদি ট্রু হয় তাহলেই ট্রু হবে। তাহলে সেক্ষেত্রে এ অ্যান্ড বি মানে A1 B0 হলো গুণফল 0, A0 B1 হলো গুণফল 0, শুধুমাত্র A1 B1 হলে গুণফল 1 হবে, অর্থাৎ ট্রু হবে।
সেই লজিকগুলো আমরা কিভাবে এখানে প্রয়োগ করতে পারি সেটাও আমরা দেখবো। তা আমার মনে হয় এই পিডিএফটা কি সবার কাছে আছে? বইটা তো আছে, তাই না? স্যার এটা দিয়ে দিন স্যার এখনই। আর যার কাছে যে বই থাক কোনো সমস্যা নেই, এগুলো একদম বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স। এখানে আহামরি ওই যে বলেছিলাম যে ট্রু আর ফলস, জ্যাকের উপরে ইনভার্স দেওয়া মানে এটা হচ্ছে জিরো, আর জিরোর উল্টায় দেওয়া মানে হচ্ছে ওয়ান। তাহলে তোমরা এবার একটু আহ, একটু গো থ্রু করো, এর ভিতর দিয়ে যাও, একটু পড়ো, দেখো সব বুঝতে পারছো কিনা। নেক্সট ক্লাসে আমাকে আউটপুটটা দাও। আর যদি এই চ্যাপ্টারটা পিডিএফ দিতে হয়, তাহলে আমার মনে হয় যে পুরো চ্যাপ্টারটা করে দেওয়াটাই মানে ভালো নাকি। সেক্ষেত্রে কালকে কোন এক সময় দিয়ে দেবো, কালকে বা শুক্রবার দিয়ে দেবো। এখানে কিছু বাকি আছে এখনো, হ্যাঁ। ঠিক আছে স্যার। তোমাদের যার কাছে যে বই আছে তোমরা জাস্ট চ্যাপ্টারটার ভিতরে যাও, কারণ বিষয়বস্তু সব বইয়ে একই। উপস্থাপন ভঙ্গি তফাৎ থাকতে পারে, বিষয়বস্তু একই হবে। ঠিক আছে। আমার তো মনে হয় না আজকে এ বিষয়ে কি কারো কোনো প্রশ্ন থাকতে পারে। নেই স্যার। তাহলে আজকে রাখি। আগামীকাল কি ক্লাস তোমাদের, শাহ খান? স্যার আগামীকাল তো স্যার স্কেজুল মোতাবেক তো স্যার সলিড স্টেডি হওয়ার কথা। না, সলিড তো কালকে করলাম, যেহেতু একটা ক্লাস শিফট হয়েছিল, তো আগামীকাল কোয়ান্টাম করি আমরা। ওকে স্যার। তুমি কোয়ান্টামের বইগুলো দিয়েছিলে আমাদেরকে, কি বই দেওয়ার কথা ছিল? স্যার আমি আহ, ওই বইটা স্যার পাচ্ছি না স্যার। মানে হয়তো বা স্যার পিডিএফ কেটে গেছে স্যার। কোন বইটা? স্যার ওই যে ক্রিজম্যানের একটা বইয়ের কথা বলছিলাম স্যার, এটা আমার কাছে নাই স্যার। পাওয়েল এন্ড ক্রেজম্যান, ওটা আমার কাছে হ্যাঁ স্যার। হার্ড কপি আছে তো। ও পাওয়েল ক্রেজম্যানের বই এটা খুবই কনসেপচুয়াল বই ওটা, মানে স্টুডেন্টদের ডিটেল শেখার জন্য খুব একটা ফ্রেন্ডলি না। পাওয়েল ক্রেজম্যানের হার্ড কপি বই আমার কাছে আছে। স্যার আরেকটা আছে স্যার, একবারে স্যার মানে তেমন ভাবে না, শুধু অ্যাডভান্স মানে কোয়ান্টাম মেকানিক্স না, একবারে স্যার বেসিক লেভেলের থেকে শুরু করা স্যার। স্যার ওটা দিয়ে দিচ্ছি স্যার। কিন্তু এখানে অ্যাডভান্স গুলো আছে কিনা? না স্যার ওখানে তেমন অ্যাডভান্স নেই স্যার। না, তাহলে তো আমাদের সিলেবাস কন্টেন্টস যদি ইয়ে না করে তাহলে তো হবে না। তুমি একটা কাজ করো, তোমার কাছে এমনি আমাদের দেশি বই কার্ডটা আছে, আর এই মুকসুদ আলী স্যারটা ছাড়া? স্যার আমার কাছে এস চৌধুরীটা আছে স্যার, এই গুলাম মোহাম্মদ ভুঁইয়া স্যার এটা আছে স্যার। তাহলে তুমি কি একটু আমাকে ওই যে মানে ডাব্লিউকিউবি অ্যাপ্রক্সিমেশন, পার্টারবেশন আর হচ্ছে স্ক্যাটারিং, এই তিনটা চ্যাপ্টার কি একটু পিডিএফ করে দিতে পারবে? হ্যাঁ স্যার আমি দিতে পারবো স্যার, সমস্যা নেই স্যার, আমি দুটোটা থেকে দিয়ে দিয়ে দিব না স্যার। স্ক্যানিংটা একটু সুন্দর করে করো আর কি, হ্যাঁ। ওকে স্যার ঠিক আছে স্যার। সিএস স্ক্যানার দিয়ে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। সবাই ভালো থেকো, শুভরাত্রি। ঠিক আছে। স্যার আমি হয়তো বা স্যার দুই একটা ক্লাস থাকতে পারবো না স্যার। আচ্ছা দেখো, কারণ ক্লাস তো তোমাদের 8:30টায় হয়, এর মধ্যে যদি আসতে পারো জয়েন করবো অবশ্যই। ইনশাল্লাহ স্যার, যদি আসতে পারি স্যার জয়েন করবো স্যার। ঠিক আছে, ঠিক আছে, রাখছি, হ্যাঁ?